দর্শক সবাইকে স্বাগত এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক, দেশে এখন সবচেয়ে আলোচিত দুটি বিষয় হচ্ছে সংস্কার আর নির্বাচন। অন্তর্বর্তী সরকার চাইছে পূর্ণাঙ্গ সংস্কার সৃষ্টি নির্বাচনের পথে হাঁটতে, আর রাজনৈতিক দলগুলো চায় একটি সুনির্দিষ্ট কিছু সংস্কার করে যাতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়। আছে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে এবং রাজনীতিতে তাদের পুনর্বাসন নিয়ে বিতর্ক। 5 আগস্টের পর, অন্যদিকে 5 আগস্টের পর থেকে ভারতের সাথে আমাদের সম্পর্কের যে টানাপোড়েন চলছিল সেটা এখনও কাটেনি। এসব বিষয় ছাড়াও সমসাময়িক নানা প্রসঙ্গে আলোচনা করবো আমাদের আজকের এই সময়ে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহসম্পাদক ও ড্যাবের যুগ্ম মহাসচিব ডক্টর পারভেজ রাজা কাকন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদুর রহমান, এবং ভার্চুয়ালি আমাদের সাথে যোগ দিচ্ছেন আমেরিকা থেকে আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক সাইদ ইফতেখার আহমেদ। আপনাকে স্বাগত সাইদ ইফতেখার আহমেদ এবং পারভেজ রাজা কাকন এবং জাহিদুর রহমান, আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমি স্বাস্থ্য বিষয়ক বিষয়ে যে ডক্টর পারভেজ রাজা কাকন আপনারকে দিয়ে শুরু করতে চাই। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশাল একটা যে 5 আগস্টে যে আপনাদের একটা 15 বছরের একটা জগদ্দল পাথর আপনাদের ঘাট থেকে যে নামিয়ে দিল এবং তাতে যে বহু লোক হতাহত হলো, তাদের চিকিৎসা নিয়ে নানা সময় নানা রকম আমরা কথা শুনি। যারা যে চিকিৎসা পাচ্ছে না তারা মাঝে মাঝে তারা মাঠে নামে চিকিৎসা দাবিতে, এবং একটা ফাউন্ডেশন হয়েছে ওখানে যেন সব ভালোভাবে সহযোগিতা তারা পায় না। বিএনপির পক্ষ থেকে আপনাদের কি করণীয় ছিল, আপনারা কি করেছেন তাদের জন্য? ধন্যবাদ। 5 আগস্টের যে পরিবর্তিত প্রেক্ষাপট এবং যাদের রক্তের বিনিময়ে প্রাণের বিনিময়ে এই নতুন একটি বাংলাদেশ আমরা উপহার পেয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিএনপির পক্ষ থেকে 5 আগস্টের পূর্বাপর যে ঘটনা প্রবাহ জুলাই মাসে আহতদের আমরা প্রথম থেকে আমরা সহযোগিতা করে আসছি চিকিৎসক হিসেবে এবং দলের পক্ষ থেকে স্বস্বাস্থ্য বিষয়ক সম্পাদক বা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছাড়াও আমাদের ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আছে, ড্যাব, আপনি জানেন, জাতীয়তাবাদী চিকিৎসকদের সংগঠন। আমরা প্রথম থেকে আমরা এই চিকিৎসায় সহায়তা করে যাচ্ছি। আপনাকে একটা ঘটনা শুধু বলি, 16ই জুলাই সর্বপ্রথম গুলিবিদ্ধ হয়েছিল ছাত্রদলের কর্মী অনিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। সেটা 12:30টার ঘটনা, দুপুর 12:30টায়। সেই অনিকের 16ই জুলাই রাতে ঢাকা মেডিকেল কলেজে অপারেশনের আমরা ব্যবস্থা করেছি। 16ই জুলাই 1:30টার দিকে রংপুরে আবু সাইদ গুলিবিদ্ধ হয়। 16ই জুলাই দুপুর 3টার দিকে ওয়াসিম ছাত্রদল কর্মী চিটাগাঙ্গে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আমরা দলের পক্ষ থেকে প্রত্যেককে চিকিৎসার ব্যাপারে প্রথম থেকে সহযোগিতা করে আসছি এবং 5 আগস্টের পরেও আপনি খেয়াল করে দেখবেন আমাদের দলের মহাসচিব সহ আমাদের স্বাস্থ্য বিষয়ক আমরা যারা কর্মকাণ্ডে জড়িত আমরা চিকিৎসার ব্যাপারে সহযোগিতা করে আসছি। বর্তমানে পঙ্গু হাসপাতালে এখনও 2টা ওয়ার্ড, ডেডিকেটেড ওয়ার্ড, কিন্তু এই জুলাই বিপ্লব বা জুলাই আগস্টে আহতদের যারা আছেন এখনও চিকিৎসায়, তাদের আমরা চিকিৎসার জন্য নিটোরের পক্ষ থেকে, পঙ্গু হাসপাতালের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে এবং ড্যাবের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা দিয়ে আসছি এখন পর্যন্ত। আপনি জেনে খুশি হবেন, গত মাসে পঙ্গু হাসপাতালে জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে তাদের জন্য ব্যাডমিন্টন টুর্নামেন্ট, ইনডোর গেমস, বিভিন্ন ধরনের চিকিৎসার ব্যবস্থা এবং খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে এবং এই জন্য একটা অনুষ্ঠানও করা হয়েছে। অর্থাৎ তাদের চিকিৎসার পাশাপাশি পুনর্বাসন এবং চিকিৎসাটা যাতে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে হচ্ছে এবং তাদেরকে তাদের যে কষ্টটা লাঘব করার জন্য আমরা যে তাদের প্রতি কতখানি আন্তরিক সেটার সহমর্মিতা প্রকাশ করার জন্য এই ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে দলের পক্ষ থেকে, ড্যাবের পক্ষ থেকে অনুষ্ঠান করা হয়েছে। ধন্যবাদ। আমি ডক্টর জাহিদের কাছে আসি। এই যে মাঝে মাঝে আমরা শুনি যে তাদের চিকিৎসা নিয়ে নানা অভিযোগের কথা, তারাও নিজেরা তাদের আত্মীয় স্বজন রাস্তায় নামে, এবং জুলাই ফাউন্ডেশন যেটা চিকিৎসার জন্য মূলত তৈরি করা হয়েছে সেই ফাউন্ডেশন থেকেও খুব যথেষ্ট সহযোগিতা তারা পান না বলে অভিযোগ করা হয়। আসলে তাদের দিয়ে আমরা এই আজকে মুক্তি মিলল, তাদেরকে আমরা কেন নেগলেক্ট করছি এবং তাদের প্রতিশ্রুত টাকাও নাকি অনেকে পায়নি, যে 5 লাখ টাকা। এটা আমাদের এক ধরনের জাতীয় চরিত্র, কিন্তু আমরা এই সরকারের কাছে এমন কিছু হবে এটা এক্সপেক্টই করি না। এই সরকার একটা ব্যর্থতা যদি আমাকে বলতে বলেন, একে আমি অনেক কিছুতে মাফ করে দিতে প্রস্তুত আছি, কারণ যে প্রেক্ষাপটে যে পরিস্থিতিতে তারা দায়িত্ব নিয়েছেন অনেক কিছুই করা সম্ভব ছিল না, আবার অনেক কিছুই সম্ভব ছিল। আমি তালিকা বাড়াচ্ছি, কিন্তু একটা যদি বেছে নিতে বলেন সেটা হচ্ছে এই আহতদের চিকিৎসার ব্যবস্থা করা
এবং যারা নিহত হয়েছেন তাদের কাছে ক্ষতিপূরণ পৌঁছানো। আপনি যে কাকুন ভাইকে বললেন তারা কি করেছেন, আমি পাল্টা হলে বলতাম আমরা এমন একটা রাষ্ট্র চাই যেখানে কোনো ব্যক্তি পর্যায়ের কাউকে কোনো কাজ করতে হয় না, পার্টি কাজ করবে না। রাষ্ট্র যদি এই আহতদের দায়িত্ব ঠিকঠাক মতো নিতে না পারে, ওনারা দল হিসাবে করেছেন ঠিক আছে, কিন্তু আমরা দেখতে চাই রাষ্ট্রই তার সব কাজ বাদ দিয়ে সব কিছু সরিয়ে রেখে এই জায়গায় কাজটা করবে। এবং কিন্তু আমি খুব হতাশ হয়ে দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা একটা ইন্টারভিউ দিয়েছিলেন কিছুদিন আগে নিউজ সম্পাদকের সাথে, সেখানে এই প্রসঙ্গটা এসেছিল, উনি অ্যাগ্রি করেছেন এবং উনি প্রকারান্তরে মেনে নিয়েছেন, বিশেষ করে আমলাতন্ত্রের কারণেই, সিস্টেমের কারণেই যাবতীয় সমস্যা হয়েছে। তো 6 মাস পরও আমরা এই আমলাতন্ত্র এই মানুষগুলোর জন্য আমরা ব্যবস্থা করতে পারি, তাকে ওভারকাম করতে পারি নাই। এটা অকল্পনীয় রকম ব্যর্থতা। আমি মনে করি সরকারের ব্যর্থতার মানে চরমতম প্রকাশ এখানে। যতই সদিচ্ছা থাকুক, প্রধান উপদেষ্টা বলছেন, অন্যরা বলছেন, আমরা বিশ্বাস করি, কিন্তু দিনের শেষে যিনি টাকাটা পাননি, যার চিকিৎসা থমকে আছে, যার চিকিৎসা কমপ্লিট হতে পারছে না, এবং মানে ঘটনাচক্রে আমিও যেহেতু ডাক্তার, আমরা যে খুব সাধারণ কমন সেন্স দিয়েও বুঝি যে কিছু কিছু চিকিৎসা আছে আপনার সময়ের সাথে সেটা কিওর হবে কি হবে না সেটা ম্যাটার করে। সো এইরকম বহু ক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন শুধু টাইমলি চিকিৎসা না পাওয়ার কারণে অনেকের পুরোপুরি আরোগ্য পাওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে গেছে। সো এগুলো সব ঘটলো। তো আমি সরকারের এই গাফিলতিটাকে কোনোভাবেই ক্ষমা করতে প্রস্তুত নই। ধন্যবাদ। সাইদ ইফতেখার আহমেদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? আপনি কি এই প্রসঙ্গে কিছু বলবেন? আপনি যেহেতু দেশের বাইরে থাকেন, আপনি এই যে স্বাস্থ্য নিয়ে, ছাত্রদের চিকিৎসা নিয়ে যে বিভিন্ন ধরনের অভিযোগ আছে, বিষয়টা কি আপনি কিভাবে দেখছেন বাইরে থেকে? ধন্যবাদ। আমি ডক্টর জাহিদুর রহমানের সাথে পুরোপুরি একমত। এই বিষয়টা হচ্ছে আজকে প্রায় 6 মাস হয়ে গেল। এই বিষয়টা হচ্ছে যে আজকে যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছেন, তাদের অন্য সমস্ত ব্যর্থতা নিয়ে আমরা লম্বা আলোচনা করতে পারবো। এই ব্যর্থতায় কোনো অবস্থায় এটা আসলে কোনো আলোচনারই বিষয় না। একটি 6 মাস হয়ে গেল, আজকে অনেকে যারা আহত তারা প্রপার চিকিৎসা পাচ্ছেন না। এটা হচ্ছে আনবিলিভেবল। আপনি রিগার্ডলেস অফ ইউর পলিটিক্যাল ভিউজ এন্ড পজিশন, এটা একটা ন্যূনতম মানবিক বিষয় যে আপনি তাদের চিকিৎসাটা এখন নিশ্চিত করতে পারছেন না, করতে পারেননি। এটা নিয়ে তো আসলে কথা বলার প্রশ্নই আসে না। এটা আসলে চিন্তার বাইরে একটা বিষয়, যেটা আমরা আসলে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, যেটাকে আমরা মনে করেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মানবিক সরকার হবে, সেখান থেকে যখন এই ধরনের ব্যর্থতার কথা বলা হয় সেটা সত্যি আনবিলিভেবল। এবং যেটা ডক্টর জাহিদ বলেছেন যে অনেক মানে বিষয় আছে যেগুলি ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার। এখানে তো আলোচনা আমলাতান্ত্রিক জটিলতা ওগুলি নিয়ে সময় ইয়ে করে কোনো অবকাশই নেই। সময় মানুষের জীবন, এর চেয়ে তো বড় কিছু হতে পারে। আর এর পাশাপাশি যে দুটো ব্যর্থতা, একটি হচ্ছে যারা জীবন দিলেন তাদের ক্ষতিপূরণের বিষয়টা কিন্তু সরকার এখনো নিশ্চিত করতে পারে। তাদের কতটুকু ক্ষতিপূরণ দেওয়া হবে, আদৌ দেওয়া হবে কিনা, এটা একটা অবিশ্বাস্য বিষয়। এবং কতজন সে জীবন দিলেন তার তালিকাটা পর্যন্ত যদি আমরা এখন করতে না পারি, সেটা নিয়ে আর কি বলার আছে। সুতরাং এইটি হচ্ছে সরকারের অবশ্যই ব্যর্থতা, কিন্তু এখনো সময় আছে দ্রুত এই বিষয়গুলোতে অত্যন্ত মনোযোগী দেখা। এই বিষয়গুলোতে যদি মনোযোগ দিতে না পারে সরকার, তাহলে মানুষের যে আস্থা, সে আস্থার বিষয়টা কিন্তু কমে আসবে, এবং সেটা কিন্তু কমছে, সেই লক্ষণগুলি কিন্তু স্পষ্ট। এই বিষয়গুলি অত্যন্ত সিরিয়াস হওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ। আমি আবার ফিরে আসি ডক্টর কাকন রাজা আপনার কাছে। সেটা হলো যে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে একটা কর্মশালায়, ঢাকার বাইরের, উনি ঝিনাইদহ নড়াইলের যৌথ একটা কর্মশালায় বলেছেন যে বিএনপির বিরুদ্ধে, এবং তিনি এভাবে বলছেন যে তার মতো করে, আমি কোট করছি, যে তার দলের বিরুদ্ধে অপপ্রচার চলছে, এবং 31 দফা যে তাদের যে ঘোষণা ছিল সেটা বাস্তবায়নের মাধ্যমে তারা এই তাদের অপপ্রচার এবং তাদের বিরুদ্ধে গত 15 বছর যে অত্যাচার নির্যাতন হয়েছে তার প্রতিশোধ নিতে চায়। এই যে উনি যে বলছেন দলের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, আসলেই কি অপপ্রচার হচ্ছে? আপনার দল কি অপপ্রচার করার মতো মানে কোনো রকমই কিছু করছে না? অপপ্রচার হচ্ছে, এই কথাটা সত্য, ভীষণ রকমভাবে অপপ্রচার হচ্ছে। এবং আপনি জানেন যে মানে বিএনপি বর্তমানে বাংলাদেশে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, রাষ্ট্র পরিচালনার অতীত অভিজ্ঞতা আছে। বিএনপি অত্যন্ত জনপ্রিয় দল বিধায় আগামী দিনে মানুষের প্রত্যাশা, আমাদের সকলের প্রত্যাশা,
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বিএনপি রাষ্ট্র সরকার পরিচালনার জন্য দায়িত্ব পাবে মানুষের ম্যান্ডেট নিয়ে, সেজন্য বিএনপির বিরুদ্ধে একটা অপপ্রচার চলছে, এই কথাটা মানে চরমভাবে সত্যি। সেটাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে বলেছেন। কিন্তু আপনাদের আমরা তো অভিযোগ পাই তৃণমূলে কিংবা বিভিন্ন জায়গায় আপনাদের লোকজন নানা ধরনের মানে আওয়ামী লীগ যেসব কাজগুলো করতো জাস্ট সেট আপ চেঞ্জ হয়েছে অনেকে বলে, অভিযোগ করে এবং খবরের কাগজে আসে যে সেই সব জায়গায় এখন বিএনপি কিংবা জামাত দখল করেছে। তো বিএনপির কথাটাই বেশি আসে, এটা কেন আসে? সেটাই বললাম, অপপ্রচারের অংশ। তবে হ্যাঁ, একেবারেই আমি উড়িয়ে দেবো না, সম্পূর্ণ অভিযোগটা একেবারেই মানে মিথ্যা বলে উড়িয়ে দেবো না। কিছুটা যেগুলি সত্য আছে সেগুলোর ব্যাপারে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা আপনি নিশ্চয়ই জানেন। দলের পক্ষ থেকে কঠিনভাবে সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং গতকাল আপনি জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, দলের নেতাকর্মী যেই হোক না কেন, যিনি ভুল করবেন, অপকর্ম করবেন, দল তার দায়িত্ব নেবেন। এটা গতকালই উনি বলে দিয়েছেন। এ ব্যাপারে দল অত্যন্ত কঠোর ভূমিকায় আছে। ধন্যবাদ। জাহিদ ভাই, আমি আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে এই যে ছাত্রদের নির্বাচন নিয়ে এবং প্রোক্লামেশন নিয়ে যে বিএনপির সাথে ছাত্রদের এক ধরনের দূরত্ব দেখছি আমরা বিভিন্ন সময়, কিন্তু এই সরকার যে আমাদের যে ডেইলি নিড, পাবলিকের যে নিড, সেগুলো ঠিক মতো পূরণ করতে পারছে না। সংস্কার নিয়েই তারা মোটামুটি বেশি মাথা ঘামাচ্ছে। তো একটা নির্বাচনের রোডম্যাপ কি দেওয়া উচিত কিনা? একটা গ্রস রোডম্যাপ তো দেওয়া হয়েছে আমি মনে করি। আমি একটা জিনিস, মানে অনেকে অনেক রকম কথা বলছেন, স্টুডেন্টরা বলছেন, অন্য রাজনৈতিক দলগুলো বলছে, এমনকি উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদেরও কারো কারো নানান রকম বক্তব্য আছে। কিন্তু আমি আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্যকে খুবই কনসিস্টেন্ট দেখি নির্বাচন নিয়ে। উনি জাতির উদ্দেশ্যে ভাষণ যখনই দিয়েছেন তখনই উনি কয়েকটা কথা বলছেন, উনি আজও সেই কথা বলছেন। উনি সংস্কার কমিশন তৈরি করার সময়ও বলেছেন এটা রিপোর্ট আসবে। তাহলে বিএনপির কনফিউশন কোথায়? আমি আসছি তো, উনি বলেছেন এটার মধ্যে রিপোর্ট আসবে, রিপোর্ট আসার পর আলোচনা হবে। অলরেডি একটা ঐক্যমত্য কমিশন তৈরি করা হয়েছে 6 জন চিফকে নিয়ে, যেটা উনি নিজে আবার, তার মানে এটা গুরুত্ব উনি দিচ্ছেন এভাবে। ফেব্রুয়ারির মধ্যে এই আলোচনা শুরু হবে, শুরু হওয়ার পর কতটুকু কি করা হবে ঠিক হবে। খুব অল্প সংস্কার যদি অ্যাগ্রি করে তাহলে এই বছরের মধ্যেই নির্বাচন হয়ে যাবে। উনি কোন কথা, এই একই কথায় রয়েছেন। আর একটু বেশি অ্যাগ্রি করা আরো 6 মাস বেশি সময় লাগতে পারে। এই তো একটা মোটা দাগের রোড ম্যাপ কিন্তু আছে। বিএনপি এখন যা বলছে এটা আমি এভাবে খোলাখুলি বলতে চাই, এখন একটা দলের সাথে মানে অ্যাক্টিভলি জড়িত আছেন বিএনপির সাথে, আর ও যারাই করছে। আমরা যখন রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবো তার টেক্সটটাকেই শুধু গুরুত্ব দেবো, নট নেসেসারিলি। ওর কিন্তু হিডেন মিনিং থাকে, এটা আমি বুঝি। যেমন ওনারা এখন জুলাই আগস্টে নির্বাচন হতে যাচ্ছে, আমি একজন অবজারভার হিসেবে যতটুকু পড়তে পারি তা হচ্ছে ওনারা আসলে চান যাতে এই বছরে দূরে না যায়। ওনারা চান না যে এটা গিয়ে মানে আগামী কামান ছিলাম পিস্তল যে কামান পেলাম এরকম একটা চাপের মধ্যে রাখা, চাপের মধ্যে। এখন এটা ওনাদেরও ভুল কৌশল আমি তা বলছি না, কারণ সরকারকে নির্বাচন আরো অনেক পিছিয়ে নিয়ে যেতে হবে, এই রকম চাপও কারো আছে। এই সংবিধান স্থগিত করে বিপ্লবী সরকার তৈরি করতে হবে, বহু মানুষ এই আলাপ করছে এবং 2-4 জন স্টুডেন্টের মুখে আমরা এই ধরনের আলাপ দেখছি। তো সরকারকে তারা একটা চাপে রাখার কৌশল হিসেবে করছেন। আমি ধারণা করি বিএনপি মোটামুটি কনভিন্সড আছে এবং তারা চান এটা পরবর্তী জুনেও যাতে না যায়, এই জায়গার মধ্যেই হয়ে যায়। আর বিভেদের যে কথাটা বললেন, আসলে বক্তব্যের ভিন্নতা আছে, কারণ হলো দুইজনের স্বার্থ ভিন্ন। মানে শেখ হাসিনা পতনের পরদিনও যদি একটা ইলেকশন হতো, বিএনপি এক রাতের মধ্যে 300 সিটে ক্যান্ডিডেট দিয়ে, 300 সিটে ওরা কয়েকবার ক্যান্ডিডেট দিতে পারে আসলে, কারণ আমরা দেখেছি এক সিটে কি পরিমাণ ফাইট হচ্ছে। তো তারা জিতে যেতে পারতেন, তো তারা তাদের নির্বাচনটা আগে চাইবেন। আবার ছাত্ররা যেহেতু দল তৈরি করছেন, তারা সংস্কার বলছেন, বিচার বলছেন, এগুলো বাহানা। তারা মনে করছেন তারা সময় যদি বেশি পান তাদের দলটাকে আরেকটু গুছিয়ে নিয়ে আসতে পারেন, তারা আরেকটু কম্পিটিটিভ হয়ে উঠতে পারেন। সো এই ডিফারেন্সের জায়গাটা দেখা যাচ্ছে। এই আলাপগুলো করে করে আমরা বারবার বলছি যে এগুলোর বাইরে আমরা রাদার আমাদের প্রধান যে মানুষটা আছেন আমরা তার দিকে খেয়াল করি। কিন্তু সুইজারল্যান্ডে গিয়ে দাভোসেও একই কথা বলেছেন। তো উনি সুইজারল্যান্ডে গিয়ে তো জনগণের কথা বলছে, জনগণ যখন নির্বাচন চাইবে না, কিন্তু ওই দুইটা টাইম ঠিক আছে। জনগণ যদি কম চায় তাহলে এবং উনি এখনো 26শে জুন আরো 6 মাস বেশি লাগবে, এর জায়গা থেকে নড়েননি। এটা বলছে জনগণ কতটুকু সংস্কার চাইবে, এটা বলছেন। এবং সেই কারণে উনি ধারণা করি উনি রাজনৈতিক দল বাইরে অন্যান্য স্টেক হোল্ডারদের সাথেও যদি তারা কথা বলেন অপিনিয়ন বুঝতে পারবেন। তো উনি ওই জায়গায় আছেন। ধন্যবাদ। সাইদ ইফতিকার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে আমাদের দেশ বাংলাদেশে এখন ওই যে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা বিপ্লব করেছিল জুলাইয়ের, তারা একটা নতুন রাজনৈতিক দল করছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর বক্তব্য হচ্ছে যে যেহেতু তাদের প্রতিনিধি সরকারে আছে, রাজনৈতিক দল সেই প্রতিনিধিত্ব
যদি তারা সরকারে থাকে তাহলে একটা রাজনৈতিক দল করলে সেটা সরকারের পৃষ্ঠপোষকতায় আমরা যেটাকে বলি কিংস পার্টি হবে তারা, এবং সেটা করলে জনগণ মানবে না। আপনার কাছে কি মনে হয় যে তাদের রাজনৈতিক দলটা কিভাবে করা উচিত, এই বিতর্ক থেকে তারা কিভাবে বেরোতে পারে? অবশ্যই এই বিতর্ক থেকে বের হওয়া উচিত, কারণ আপনার যে সমস্ত যে ছাত্র নেতৃত্বের যে পরিবর্তনটা হলো তাদের সম্পর্কে কিন্তু জনমানুষের একটা প্রবল ইতিবাচক একটা ধারণা আছে। এখন যদি কিংস পার্টির দিকে তারা এগোন, তাহলে এই যে একটা সমস্ত রাজনৈতিক দল এবং এর বাইরের জনগণের যে শ্রদ্ধা জায়গাটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু স্পষ্ট। সুতরাং যে জিনিসটা এই মুহূর্তে করা উচিত, আমি বিএনপির কতগুলি বিষয়ের সাথে আমি একমত আর এই জায়গাটি। একটি জিনিস খেয়াল করুন, মানুষ কেন রক্ত দিল? মানুষ রক্ত দেওয়ার মূল কারণটা হচ্ছে, আমি যে একটা কথা বারবার বলি, বাংলাদেশের মানুষ শুধু যে 5ই আগস্ট রক্ত দিয়েছে তা না, পৃথিবীর ইতিহাসে আপনি এমন কোন রাষ্ট্র দেখবেন না বাংলাদেশের মতো যে গণতন্ত্রের প্রশ্নে যারা যেখানকার জনগণ বারবার রক্ত দিয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু বারবার প্রতারিত হয়েছে। 90 সালে কিন্তু মানুষ মনে করে নিয়েছিল এবার বোধহয় গণতন্ত্র আসছে, এত রক্তপাত হবে, এরশাদ বিরোধী যে আন্দোলন, তারপরও কিন্তু মানুষ হতাশ হয়েছে। ফলে মানুষের মধ্যে কিন্তু গণমানুষের মধ্যে আপনি রিগার্ডলেস অফ পলিটিক্যাল ভিউজ একটা কিন্তু কিন্তু মানুষের মধ্যে রয়ে গেছে। এই জন্য কিন্তু আপনি প্রশ্নগুলো তুলছেন যে কিংস পার্টি ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো। কিংস পার্টির ইতিহাসে যে সত্যি একটি কথা বলি, বিএনপি কে যদি কিংস পার্টি বলে, এটি একমাত্র সফল কিংস পার্টি। এরপরে কিন্তু কিংস পার্টির জেনারেল এরশাদ সাহেব চেষ্টা করেছিলেন, সেটি সেইভাবে সফল হয়নি, এবং পিডিপির পরিণতি কিন্তু আমরা দেখেছি। কিংস পার্টি বাংলাদেশে সফল হওয়ার আর কোনো কারণ নেই। এবং কিংস পার্টি বিএনপির একটা বিশেষ পরিস্থিতি ছিল, সেখানে জিয়াউর রহমানের মতো বিশাল ক্যারিজমেটিক লিডারশিপ ছিল, এবং আর অনেকগুলি ফ্যাক্টর থাকে একটি রাজনৈতিক দলকে সফল হয়ে আসবার জন্য, যার কোনোটাই কিন্তু আজকে বাংলাদেশে বিদ্যমান নয়। সুতরাং কিংস পার্টি নিয়ে যদি কেউ এগোতে চান, তার পরিণতি কিন্তু খুব একটা বাংলাদেশে খুব ইতিবাচক পরিণতি হবে না বলেই মনে হয়। সুতরাং ছাত্র সমাজ সহ যে কোনো ব্যক্তিবর্গেরই কিন্তু রাজনৈতিক দল করার অধিকার রয়েছে, তারা সেটা করতে পারেন। এবং গণতন্ত্র কিন্তু বিষয়টা এমন না যে একদিনে গণতন্ত্র চলে আসবে। তাদের যদি মহৎ উদ্দেশ্য থেকে থাকে, একেবারে এখনই ক্ষমতায় আসতে হবে এই মানসিকতা যদি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি থেকে থাকে, এটি কিন্তু গণতান্ত্রিক আচার আচরণের বহিঃপ্রকাশ নয়। সুতরাং তারা রাজনৈতিক দল করতেই পারে, এই নির্বাচনে আসতে আমাদের জন্য কথা নয়, নির্বাচন হোক, পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করুন, তাই না? সুতরাং গণতন্ত্র কিন্তু একটা গ্র্যাজুয়াল প্রসেস। এইটা যতক্ষণ রাজনৈতিক দলগুলো উপলব্ধি করতে না পারবেন, তাহলে কিন্তু 5ই আগস্টের যে এত রক্তদান, এত আত্মদান সবই কিন্তু বৃথা যাবে। এটা যেমন বিএনপিকে উপলব্ধি করতে হবে, যারা কিংস পার্টি গঠন করবেন চিন্তা করছেন, তাদেরও কিন্তু এই উপলব্ধিতে আসতে হবে। কাকন ভাই, আওয়ামী লীগ নিয়ে নানা রকম কথা শোনা যাচ্ছে। আওয়ামী লীগ তো আমরা জানি যে গত 15 বছর তো করেছেই, এবং 5 জুলাইয়ের এই যে আন্দোলন, কোটা বিরোধী যে আন্দোলন থেকে সেই সময় যে ম্যাসাকারটা তাদের হাত দিয়ে হয়েছে, যে কারণে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে নির্বাহী আদেশে সরকার। এখন আওয়ামী লীগকে আবার বিভিন্নভাবে তারা হুঙ্কার দিচ্ছে রাজনীতিতে ফিরে আসার। কিন্তু আজকে আবার প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন যে আওয়ামী লীগ যতদিন ক্ষমা না চাইবে এবং এই জুলাই হত্যার বিচার শেষ না পর্যন্ত তাদেরকে কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। আমার প্রশ্ন হচ্ছে, যে দলটাকে আপনার এত রক্ত লেগে আছে যাদের হাতে, যে দলটার হাতে, যারা এত ম্যাসাকার করেছিল, তাদেরকে আপনি কোনো রকম আইনিভাবে নিষিদ্ধ করেননি। তারা এখন রাজনৈতিক একটা দল, তাদের নির্বাচনী নিবন্ধনও আপনি বাতিল করেননি, তো আপনি তাদেরকে আটকাবেন কিভাবে? জুলাইয়ে যে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ, এই গণধিকৃত আওয়ামী লীগের আসলে নৈতিক কোনো ভিত্তি নেই কথা বলার মতো। নৈতিক একটা আরেক জিনিস, আর নীতি আর আইনগত আর একটা জিনিস। আইনগত বিষয়গুলি সরকারের এখন দেখা, এখন যারা ইন্টারিম গভর্নমেন্ট তারা এই বিষয়টা দেখবে আইনগত বিষয়ে, এবং তারা এই আইনগত বিষয়ে দেখবে এবং তারাই ভালো বুঝবেন, সরকারের এটা দায়িত্ব নেবে যে কীভাবে কী করবে। তবে যে এই গণহত্যা চালিয়েছে, এই গণহত্যা চালানোর পরে এই আওয়ামী লীগের এই ধরনের কথাবার্তার কোনো আসলে ভিত্তি নেই। আমরা এই জন্য বারবার বলে আসছি যে নির্বাচিত সরকার, এবং আমাদের মহাসচিব বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, যে নির্বাচিত সরকার যত খারাপই হোক, একটা অনির্বাচিত সরকারের চেয়ে একটা নির্বাচিত সরকার খারাপ হলেও সেটা অন্তত তার চাইতে ভালো হয়। সেজন্যই আমরা দলের পক্ষ থেকে আমরা বারবার বলেছি যে জনগণের ম্যান্ডেট নিয়ে জবাবদিহিমূলক একটা নির্বাচিত সরকার দরকার রাষ্ট্র পরিচালনার জন্য, এবং ইনশাআল্লাহ আগামীতে সেভাবে নির্বাচিত সরকারই আওয়ামী লীগের এই গণধিকৃত এই গণহত্যার বিরুদ্ধে আইনগত পদক্ষেপগুলি নেবে বলে আমার বিশ্বাস। কিন্তু আপনাদের দল তো আওয়ামী লীগের
নিষিদ্ধ তো চায় না, বরং আরো আওয়ামী লীগ ইলেকশন করলেও তাদের কিছু যায় আসে না, এমন একটা টোন আছে। আমাদের দল তো এখন মানে রাষ্ট্র পরিচালনায় নেই, সরকারে নেই, সুতরাং আমাদের দল, আমাদের রাজনৈতিক বক্তব্য সেটা ভিন্ন বিষয়। সরকার পরিচালনায় আসলে তখন এটা ধর্তব্যের মধ্যে নিতে হবে, এখন না। জায়েদ ভাই, আপনি কিভাবে দেখছেন এই যে দলকে আপনারা নিষিদ্ধ করেননি সেই দল যদি, এবং একটা গণতান্ত্রিক দেশে সব মানে আপনার আন্ডারগ্রাউন্ড বাদ দিয়ে সব দলই তো আপনার অ্যাক্টিভিটিস করবে, তাকে আপনি কিভাবে বলতে পারেন যে তাদের কোনো কার্যক্রম করতে দেব না? এটা কতখানি, এটা তো এক ধরনের ফ্যাসিস্টের মতো কথাবার্তা। আমি আপনার সাথে এটা একেবারেই একমত। আমি আমাদের প্রেস সচিব যেভাবে বলেছেন, মিস্টার শফিকুল আলম, এটা বিবেচনা প্রসূত হয়েছে বলে আমি মনে করি না। আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে আমরা আওয়ামী লীগকে রাখবো কি রাখবো না, নিষিদ্ধ করবো কি, আমরা এই আলাপটা আছে, এমনকি সরকারের স্ট্যান্সও আছে। আমি এটা প্রমাণ করে দেখাচ্ছি। সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার স্টেপ সম্ভবত নেবে না। শফিক নিজেও সেটা কয়েকদিন আগে বলছে যে সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। এবং আরেকটা প্রমাণ আছে, সেটা দিচ্ছি। মানে দলকে আপনি দুভাবে নিষিদ্ধ করতে পারেন। একটা হচ্ছে এক্সিকিউটিভ অর্ডার, যেটা এই যে ছাত্রলীগকে করা হলো, এর আগে জামায়াতকে করা হয়েছিল 2009 সালে সন্ত্রাস দমন আইন। এটা সমস্যা হচ্ছে, এটা আপনি একতরফা সিদ্ধান্ত দিচ্ছেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই। কিন্তু আরেকটা পথ আছে বিচারিক প্রক্রিয়া। এই যে আন্তর্জাতিক অপরাধ আইন যেটা আছে, সেটায় দলকে বিচার করা যাবে এই নিয়ম আওয়ামী লীগ যুক্ত করেছিল, তারা জামায়াতকে বিচার করতে চেয়েছিল। এই সরকার যখন ফাইনালি এটা সংশোধিত ভার্সন এবার পাশ করলো অর্ডিন্যান্সের মাধ্যমে, সেটা কিন্তু এই দলকে অ্যাকিউজ করার ধারাটা তুলে দিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে সরকার এটা দ্বারা একটা মেসেজ দিয়েছে বা দিতে হয়েছে সরকারকে, এভাবে বলতে যে আমরা রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে না। সো এই স্ট্যান্স যখন নিয়েও ফেলছেন, তখন আসলে কাকুন ভাই যেটা বললেন, আমি একমত, তাদের নৈতিক অধিকার নেই। কিন্তু একটা রাষ্ট্র আসলে নৈতিক অধিকার দিয়ে পরিচালিত হবে না। একটা রাষ্ট্র, সংবিধান আছে, সর্বোচ্চ আইন, অন্য আইন আছে, বিধিবিধান আছে। একটা রাষ্ট্র আইন দিয়ে চলবে, আমাদের যত খারাপ লাগুক না কেন। ধরুন আওয়ামী লীগের লোকজন আসলো, আমাদের অনেকের ইচ্ছা ওকে পিটিয়ে মেরে ফেলবো, ওকে পেটাবো ইচ্ছে মতো, এবং আমরা কোর্টের প্রেমিসেসে অনেকে আঘাত করতে গেছি। আমি প্রথম থেকে এগুলো প্রতিবাদ করেছি যে একটা অপরাধী এই রাষ্ট্রের আইন অনুযায়ী তার বিচার হবে, সেই বিচারে তার ইভেন মৃত্যুদণ্ডও হতে পারে। কিন্তু কেউ তার গায়ে, সে যত ঘৃণ্য অপরাধী হোক না কেন, তার গায়ে ন্যূনতম আঘাত করতে পারে না। সো রাষ্ট্র এভাবেই চলে আসলে। সো আমি জানি না প্রেস সেক্রেটারি যে কথাটা বলেছেন, এটা কি সরকারের অবস্থান নাকি ওনার ব্যক্তিগত? উনি একজন প্রেস সেক্রেটারি, হয়তো ব্যক্তিগত অপিনিয়ন দিতে পারেন না, প্রেস ব্রিফিং এ তো কোনোভাবে ব্যক্তিগত পারেন না। তার সরকার কি এটা বলছে, এবং সরকার যদি এটা বলে, সরকার কিন্তু এই বক্তব্যের জন্য ঝামেলায় পড়বে, কারণ উনি একটা অধিকার হরণ করছেন। আমরা হিউম্যান রাইটস ওয়াচের একটা রিপোর্ট সম্প্রতিকালে এসছে, তারা সরকারকে বেশ কিছু জায়গায় তাদের মানে অ্যালার্মিং দিয়েছে কি কি করতে হবে না হবে। খুব স্বাভাবিকভাবে এই প্রতিষ্ঠানটা দীর্ঘদিন শেখ হাসিনার বিরুদ্ধে, এমনকি এই রিপোর্টেও শেখ হাসিনার বিরুদ্ধে অত্যন্ত টাফ জিনিসপত্র আছে, কিভাবে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নির্দেশ নিজে নিজে দিয়েছেন, এগুলো আছে, আজমিকে হত্যা করার বলেছেন। সো এই সরকারের বিরুদ্ধে আবার তারা দাঁড়িয়ে যাবেন, কারণ তাদের কিন্তু এসবে কোনো সরকারকে ছাড় দিতে হবে তা না। যেখানে কোনো গণতান্ত্রিক অধিকার নষ্ট হবে, এবং যেটা দাঁড়াবে সেটা হচ্ছে একটা সিন্ডিকেটেড মানে মুভমেন্ট তো আছে এই সরকারের বিরুদ্ধে। আওয়ামী লীগকে ভিকটিম হিসাবে দেখানো, এটা আওয়ামী লীগ তো দেখায় ভারত, আমরা যদি নাম সরাসরি বলেও ফেলি, তাদের মিডিয়া আছে, তারা কিন্তু এগুলো নিয়ে ঝাঁপিয়ে পড়বে যে একটা ইললিগালি আওয়ামী লীগকে তার অধিকার থেকে দূরে রাখা হয়েছে। এটা একেবারেই ভুল হলো। সাইদ ইফতেখার আহমেদ, শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। এই যে আওয়ামী লীগের নিষিদ্ধের যে আলাপ চলছে, আমরা তাদের বিরুদ্ধে এত অভিযোগ, আমরা তাকে নিষিদ্ধ না করে তাকে ক্ষমা চাইতে বলতেছি, এবং তাকে পুনর্বাসনের জন্য আমরা নানাভাবে বিভিন্ন সেক্টর থেকে, বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন ধরনের আলাপ চলছে। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে পুনর্বাসনের আর সুযোগ আছে? সেটা তো একটু ভিন্ন আলাপ। এর আগে একটা জিনিস আমি একটু বলে নিতে চাচ্ছি যে জুলাই আগস্ট মাসে বাংলাদেশের যেটা ঘটলো, সেটা বাংলাদেশ ইতিহাস তো নেই। এবং কি পাকিস্তানের সঙ্গে যে 25 বছর ইতিহাসে 1971 সালটা বাদ দিলে আমাদের এই ভূখণ্ডে এত অল্প সময় কিন্তু ব্যাপক গণহত্যাটা হয়। সুতরাং যারা এই গণহত্যাটা করেছেন তাদেরকে অবশ্যই বিচারের কিন্তু মুখোমুখি করতে হবে, সেটা শাস্তি যেটাই। যদি সেটা করা না যায়, তাহলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা কিন্তু এটাকে প্রেসিডেন্ট হিসেবে ব্যবহার করে গণমানুষের উপর কিন্তু এ ধরনের আবার গণহত্যা চালাতে পারে। তখন তো বিচার হয়নি, তার মানে আপনি এটা কিন্তু জাস্টিফিকেশন দাঁড় করিয়ে ফেলেছেন যে এই ধরনের গণহত্যা করা যায় আমাদের বাংলাদেশে, এটা সম্ভব।
সুতরাং এই জায়গাটা থেকে কিন্তু আপনি এমনকি যদি সিম্বলিকও শাস্তি দেন, কিন্তু বিচারটা কিন্তু করতে হবে, এটা যে একটি গণহত্যা সংগঠিত হয়েছে সেটা কিন্তু আমাদেরকে অ্যাকনলেজ করতে হবে। সেটা হচ্ছে প্রাথমিক পদক্ষেপ। দ্বিতীয় যে কথাটি বললেন যে তারা তাদের সম্পর্কে অবস্থানটা কি হয়, এটি কিন্তু অত্যন্ত জটিল একটি অবস্থান, এত সহজ নয়। এবং বর্তমানে যে সরকারটি ক্ষমতা আছেন তারা কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট। এই জন্য যে বিষয়টা দরকার, একটি নির্বাচিত সরকারের ক্ষমতা আসা দরকার এবং নির্বাচিত একটি পার্লামেন্টের মাধ্যমে একটি কনসেনসাস তৈরি করা দরকার। এখানে কিন্তু এই বিষয়গুলি যত সহজ আমরা বলছি, বিষয়গুলো এত সহজ কিন্তু সামনে হবে না। যে প্রশ্নগুলি সামনে চলে আসবে নির্বাচনের ব্যাপারও, আওয়ামী লীগকে আমরা সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে কি দেবে না, যদি অংশগ্রহণ করতে না দেয় তাহলে কিন্তু একটা কনসিকুয়েন্স দাঁড়াবে যে সেই বিষয়গুলো হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো বলবে যে একটি রাজনৈতিক দলে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। আবার উল্টো দিকে ধরুন যে আপনি তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলেন, আপনি সরকার দিল, এবং যখনই একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে তাত্ত্বিকভাবে আপনাকে কিন্তু ধরে নিতে হবে সেটা সিপিবি বা এবি পার্টির মতো রাজনৈতিক দল যদি অংশগ্রহণ করে তার একটা পোটেনশিয়ালিটি আছে টু থার্ড মেজরিটি ক্ষমতা আসে। সেটা মাথায় রেখে কিন্তু সমস্ত রাজনৈতিক দলকে আপনি মূল্যায়ন করতে হবে যে ছোট পার্টি, কারণ জনগণের মাইন্ডসেট তো আপনি জানেন। এখন নির্বাচনের মাধ্যমে যদি সেই রাজনৈতিক দলটি যদি আমার ক্ষমতায় আসে তাহলে রাজনৈতিক ইকুয়েশনটা কি হবে? সুতরাং নির্বাচনের প্রশ্ন এবং তাদের অংশগ্রহণ করতে দেয়া এবং না দেওয়ার প্রশ্ন কিন্তু অত্যন্ত জটিল। তো এই জটিল জায়গাগুলোকে আজকে কিন্তু যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আপনার তাদের যে চিন্তাধারা মতামত সেগুলোকে আমলে নিয়ে একটি আপনার বাস্তবধর্মী সিদ্ধান্ত নিতে হবে। সেটি যদি না নেওয়া যায় তাহলে আগামী দিনও কিন্তু যে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য এত গণমানুষ তাদের জীবন আত্মাহুতি দিল, সেই গণতান্ত্রিক বাংলাদেশ কিন্তু আমরা ফিরে পাবো না, আমরা আসবে না বাংলাদেশ। ধন্যবাদ। আমি কাকুন রাজা আপনার কাছে আবার আসি। সেটা হচ্ছে যে এই যে সংস্কার চলছে এবং কিছু কমিশনের রিপোর্ট দিয়েছে, এর মাঝখানে প্রধান নির্বাচন কমিশনার যিনি সদ্য নিয়োগ পেয়েছেন এবং ইউনূস সরকারের যেভাবে নিয়োগ দিয়েছে এটা হাসিনার করা আইন অনুযায়ী নিয়োগ দিয়েছে। এবং সংস্কারের আগে এই নিয়োগটা নিয়ে তখন অনেকেই আলোচনা করছিল যে সংস্কার যেহেতু চলছে সুপারিশ, তাদের পরে নিয়োগটা দিলে হতো এখন, কিন্তু নানা কারণে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সংস্কার নিয়ে প্রথম মুখ খুলেছেন, মানে যে রাজনৈতিক দলগুলো খোলার আগেই তিনি বলছেন যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে রিপোর্ট সুপারিশ করেছে এটা অনেকগুলো আছে যেগুলোকে ওনার স্বাধীনতাকে খর্ব করবে। কিন্তু আমরা তো প্রধানমন্ত্রীর চেক অ্যান্ড ব্যালেন্স চাচ্ছি, রাষ্ট্রপতির চেক অ্যান্ড ব্যালেন্স চাচ্ছি সমাজে সব জায়গা, যে দুইবারে প্রধানমন্ত্রী হতে পারবে না, প্রধানমন্ত্রী সংসদীয় দলের নেতা হতে পারবে না। সেখানে যিনি নির্বাচনের মতো যেটা নিয়ে আমাদের এত দীর্ঘদিন এক ধরনের আছে, যে অভিযোগ আছে যে ইলেকশন কমিশন সবসময় 3টা নির্বাচন করেছে বিতর্কিত, যাদের বিচারের কথা বলা হচ্ছে, উনি নির্বাচন জবাবদিহিতার আওতায় বাইরে থাকবেন কেন? কেন ভয় পাচ্ছেন উনি? আপনার কাছে কি মনে হচ্ছে ওনাকে, ওনার বক্তব্যটা কতখানি যুক্তিযুক্ত? ওনার এই বক্তব্য একেবারেই যুক্তিযুক্ত না। জবাবদিহিতার বাইরে আসলে কেউই থাকা উচিত না। জবাবদিহিতার বাইরে তো কখনোই থাকা উচিত না। আপনি জানেন আমাদের যে রাষ্ট্র পুনর্গঠনের জন্য এবং রাষ্ট্র 31 দফা, যে 31 দফায় যে দফাগুলিতে যে ইয়েগুলি পয়েন্টগুলি বলা হয়েছে, এই সংস্কার ব্যাপারে যে প্রশ্নগুলি আসছে, যে পয়েন্টগুলি আসছে, আমাদের বেশিরভাগই কিন্তু 31 দফার সাথে মিলে যাচ্ছে। এবং আপনি যেটা বললেন যে জবাবদিহিতার বাইরে থাকা উচিত না, আপনি যেটা বললেন সেটার সাথে আমি একদম আমরা তো আগামী দিনে 31 দফার মধ্যেই আছি। আপনি নিশ্চয়ই জানেন যে প্রধানমন্ত্রী 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। সুতরাং সংস্কারের এই ব্যাপারগুলি বিএনপি কিন্তু আরও আগেই ঘোষণা করে দিয়েছে। সেই 2022 সালের ডিসেম্বরে ঘোষণা করেছিল। পরবর্তীতে সময়ের প্রেক্ষাপটে সব রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে পরবর্তীতে এই 27 দফাটা 31 দফায় উন্নীত করেছে। আগামী দিনেও আমরা চাই সেভাবে জবাবদিহিতার বাইরে কেউই যাতে না থাকে, সেটা নির্বাচন কমিশন হোক, প্রধানমন্ত্রী হোক, অথবা যে কোনো প্রতিষ্ঠান হোক না কেন। ধন্যবাদ। জায়েদ ভাই, আপনি তো ছিলেন, আপনার কমিশন এটা, এই যে প্রধান নির্বাচন কমিশনারের এই বক্তব্যটা আপনারা কিভাবে নিচ্ছেন, কিভাবে দেখছেন? মানে কয়েকটা ব্যাপার, মানে আমরা তো একটা সুপারিশ করেছি, এই সুপারিশের মধ্যে কয়টা গৃহীত হবে সেটা একটা বিরাট প্রশ্ন, তাই না? কারণ হলো সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বসবে, অন্যান্য স্টেক হোল্ডারের সাথে বসবে, এমনকি নির্বাচন কমিশনেরও যদি কিছু বক্তব্য থাকে তারা এটা সরকারের কাছে জানাতে পারেন। তারা প্রকাশ্যে সাংবাদিকদের সাথে বলছেন, বিদেশিদের সাথে বলছেন, ইউর একটা ডেলিগেটের সামনে উনি একই কথা বলেছেন। আচ্ছা, এখন মূল যে থিওরিটিক্যাল আলোচনা আপনি নিজেই শুরু করেছেন, আপনি খুব চমৎকারভাবে এটা বলেছেন, সেটা হলো একটা গণতান্ত্রিক ব্যবস্থার
এক বাক্যে যদি বলতে চাই সেটা হচ্ছে চেকস অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করা। গণতন্ত্র কনসেপ্টটাই এসছে, আপনাকে আমি অকল্পনীয় ক্ষমতা দেব না। আমি প্রায় বলছি যে ম্যাগনা কার্টা যে হলো ব্রিটেনে, উদ্দেশ্য কি ছিল যে তোমার সব ক্ষমতা থাকবে না, রাজা তুমি আইন বানাও, আইন প্রয়োগ করো, তুমি বিচার করো, হবে না, তোমাকেও আইন মানতে হবে। সেখান থেকে ধাপে 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 আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় এসেছি যেখানে অসীম বা অনেক ক্ষমতাবান প্রতিষ্ঠান থাকবে, কিন্তু তারও একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে। আমি জানি না ওনারা বিস্তারিতভাবে আমাদের রিপোর্টটা পড়ে দেখেছেন কি না, অন্তত আমরা যে সুপারিশগুলো দিয়েছি, নির্বাচন কমিশনকে বিদ্যমান অবস্থার চাইতে আরও বেশি শক্তিশালী করার জন্য সাংবিধানিক এবং আইনি নানা রকম রক্ষা কবচ এবং সংস্কারের প্রস্তাব আমরা করেছি। ওনারা আরও বেশি শক্তিশালী হবেন, কিন্তু আমরা যেটা চেয়েছি, মানে ওনাদের ক্ষমতায় যে একটা পার্লামেন্টারি কমিটির কথা বলছি, ওরা কিন্তু এখন সরকারের কাছে এই তার ফান্ডের জন্য, তার নানান রকম জবাবের জন্য সরকারের কাছে, আইন মন্ত্রণালয়ের কাছে কিন্তু যেতে হয়। এখন যেতে হবে না, এই সুপারিশ বাস্তবায়ন হলে ওনাকে এখন পার্লামেন্টের একটা কমিটি, অল পার্টি কমিটি, খেয়াল করে একটা সরকারের সুপারভিশনে থাকা নাকি সব পার্টিকে নিয়ে একটা কমিটি, সেটা তারা দেখবে এবং তারা তাকে কোনো কিছু চাপিয়েও দিতে পারবে না। একটা উদাহরণ দেয়, একটা নির্বাচনে অনেক অনিয়ম হলো, অনিয়ম হওয়ার পর সেই অনিয়মগুলোতে হতে পারে তাদের অসৎ উদ্দেশ্য ছিল, তারা পরিকল্পিতভাবে করেছেন, সেটা যদি কমিটি মনে করে, তারা কিছু করবে না, তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে পাঠাবেন। তার তো ক্ষমতা নাই কোনো বিচার করার, কারণ আমাদের পদে থাকা নির্বাচন কমিশনাররা সুপ্রিম কোর্টের বিচারকদের মতো অধিকার ভোগ করেন, সো সেটা সেখানে যাবে। আচ্ছা, তারা পদে নাই, ওই কমিটি মনে করছে যে এখানে তারা অপরাধ করেছেন, অথবা তাদের কখনো কখনো হতে পারে যে তারা অদক্ষতার পরিচয় দিয়েছেন, এই ব্যাপারগুলো তারা দেখবেন। সেটা যদি উপযুক্ত মনে করেন, পদে থাকা অবস্থায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হতে পারে, কখনো কখনো যদি পদে না থাকেন তখন তার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নেই, তখন আপনাকে ফৌজদারি কোনো বিচারের মধ্যে নেওয়ার চেষ্টা হতে পারে। এখানে একটা জিনিস যোগ করে রাখি, আমাদের কমিশন থেকে আমরা একটা কাজ করছি এবার। শেখ হাসিনা যে এটা করেছিলেন, আমাদের সংবিধানও আসলে নির্বাচন কমিশনার নিয়োগের আইনের কথা বলা হয়েছে, আর্টিকেল 118-এ শেখ হাসিনা ওই আইন করেছেন। আমরা সেটা না করে আমরা একটা পূর্ণাঙ্গ নির্বাচন কমিশনের জন্য একটা আইন তৈরি করতে করেছি আসলে। সেটা হলো, এটা সরকার হয়তো আরও রিফাইন করবে। ওখানে তাদের নিয়োগ কিভাবে হবে, তাদের কার্যাবলী কি, তাদের অধিকার কি, তাদের কর্তব্য কি, তাদের আচরণবিধি কি, তাদের অসদাচরণ কি, সেটার শাস্তি কি, এই সব কিছু ওই আইনে ফুললি কোড অফ কন্ডাক্ট থাকবে। 18 সালে নির্বাচন হলো, রাতের বেলা সিল মারা হলো, আপনি বিচার করতে পারবেন রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার। নির্বাচন কমিশনের মতো একটা এত বডি বসে এই কাজটা হতে দিয়েছে, তাদের যোগ সাজেশ হয়েছে, আপনি কি তাদেরকে কিছু বলবেন না? ওনারা কি সবকিছুর ঊর্ধ্বে থাকবেন? সো এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, ধন্যবাদ সাইদ ইফতেখার। আমি আপনার কাছে আসি একটু ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে। এই যে আপনি জানেন যে 5 আগস্টের পরে ভারতের সাথে আমাদের এক ধরনের টানাপোড়েন চলছিল এবং তারা কোনোভাবেই ইউনূস সরকারকে ঠিক সুস্থির থাকতে দিচ্ছিল না এবং অনেক সময় নন কোঅপারেশন শুরু করে দিচ্ছিল। এবং আপনি জানেন যে শেখ হাসিনাকে তারাই আশ্রয় দিয়েছে, এখন শোনা যাচ্ছে তাকে ফেরত দেওয়ার ব্যাপারেও তারা দেবে না। ফাইনালি যেটা হচ্ছে একটা খুব হাস্যকর ব্যাপার, গত পরশুদিন আমাদের প্রধান উপদেষ্টাকে মোদির পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়েছে, যেটা 26 দিন পর। এই যে এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? এবং আমি আরেকটা জিনিস আপনাকে যোগ করি, আমাদের আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে 2011 সালে ভারতের সাথে সীমান্তের যে আমাদের চুক্তি হয়েছিল সেটা ছিল অসম। আমরা এই বিষয়টা নিয়ে সামনে নয়াদিল্লিতে 20 ফেব্রুয়ারি একটা বৈঠক হচ্ছে বিএসএফ বিজিবি, সেটা তুলে ধরবো এবং আমাদের কণ্ঠ আরও শক্ত হবে। তো সব মিলে কি ভারতের সাথে আমাদের সম্পর্কটা কোন দিকে যাচ্ছে? ভারতের সাথে সম্পর্ক কোন দিকে যাচ্ছে সেটা আগে একটু বলি। যেটা আমরা হচ্ছে যে আমরা যদি দেখি শুধু যে বাংলাদেশের ক্ষেত্রেই না, আপনার ভারত যে তার প্রতিবেশী রাষ্ট্র এবং বিশ্ব অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রে, যে ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা দেখছি নানা কনফিউশন এবং তাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আপনার সিদ্ধান্তহীনতা এবং আপনার কি করতে হবে সেটা সঠিক সময় বুঝতে না পারা। সমস্যাটা শুধু যে ভারত বাংলাদেশের সাথে করে বসছে তা কিন্তু না, তাদের সমস্ত প্রতিবেশীর সাথে কিন্তু তাদের সম্পর্কে একটা টানাপোড়েন চলছে। গণচীনের সাথে চলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক ঠিক ওই রকম পর্যায়ে কানাডার সাথেও নাই। তো তারই কিন্তু একটা রিফ্লেকশন বাংলাদেশের ক্ষেত্রে এসছে, নাম্বার 1। নাম্বার 2 যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস, একটা কথা হচ্ছে রিয়েল পলিটিক্স। রিয়েল পলিটিক্সটা হচ্ছে আন্তর্জাতিক যে আপনার সম্পর্কগুলো, এটা কিন্তু নীতি নৈতিকতা, কি করা উচিত কি করা উচিত না এটার উপর ভিত্তি করে চলে না। এটি চলে মূলত আপনার যে বৃহৎ শক্তিগুলো, বৃহৎ শক্তি বলতে বোঝায় সামরিক অর্থনৈতিক ভাবে যারা শক্তিশালী রাষ্ট্র,
তাদের যে তারা একটা বলে যে রেজিম তৈরি করেছে সেটার উপর ভিত্তি করতো। এইখানে বাংলাদেশের মতো যে রাষ্ট্রগুলো যারা তুলনামূলকভাবে দুর্বল এবং ভারতের সাথে আপনার জিওগ্রাফিক্যাল অবস্থানের কারণে বাংলাদেশের যে একটা কম্পারেটিভলি ভার্নারেবল অবস্থা, যেটা আমরা আমাদের বাংলাদেশের প্রায় 3 দিক থেকে ভারত ঘেরা, এবং ভারত আজকে বিশ্বের 4র্থ বৃহত্তম সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, তার সাথে যে বাংলাদেশ রাষ্ট্রকে যে ডিল করতে হবে, ডিল করার জন্য যে কূটনৈতিক দক্ষতা, দুটো জিনিস এখানে আমি পয়েন্ট আউট করছি। একটা হচ্ছে কূটনৈতিক দক্ষতা, সে কূটনৈতিক দক্ষতার কিন্তু আমরা সবসময় অভাব দেখেছি। সেটা আপনার শুধু যে আওয়ামী লীগ আমলে তা নয়, তার যে পূর্ববর্তী সরকার সমূহ ছিল সে সময় আমরা দেখেছি। এখন দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে কূটনৈতিক ব্যর্থতা। কূটনৈতিক ব্যর্থতার কারণ হচ্ছে যে প্রক্রিয়া কূটনৈতিক নিয়োগ দেওয়া হয় এবং যারা কাজ করে তাদের নানাবিধ সমস্যা আছে, ব্যর্থতা যেটি একটি দীর্ঘ আলোচনা রয়েছে যে কি কারণে আমরা এত খুব এফিশিয়েন্ট ডিপ্লোমেট আমরা তৈরি করতে পারিনি বা পারছি না। কিন্তু যে মূল পয়েন্টটা আপনি দেখবেন যে বাংলাদেশ কেন শক্তভাবে বার্গেনিং করতে পারেনি ভারতের সাথে, বা এখনো পারছে না। আপনি দেখবেন যে বিশ্বের যে আজকে আন্তর্জাতিক রাজনীতি যদি আপনি পর্যালোচনা করেন, এই যে বার্গেনিং গুলি করবার ক্ষেত্রে সবসময় ডেমোক্রেটিক যে রাষ্ট্রগুলো, যে সমস্ত রাষ্ট্রের ডেমোক্রেসি আছে, তারা কিন্তু সবসময় একটা আপনার শক্তিশালী অবস্থান থেকে বার্গেন করতে পারে। বাংলাদেশে আপনি সত্যিকার অর্থে বলেন যে সেই অর্থে ডেমোক্রেসি বলতে, যেটা এমনকি ভারতে যে অর্থে গণতন্ত্র আছে সেই অর্থে গণতন্ত্র কিন্তু আমরা গত 53 বছর প্রতিষ্ঠা করতে পারি। সুতরাং একটি অগণতান্ত্রিক সরকার অথবা সেই অর্থে আপনার প্রবলেমেটিক একটা গভর্নমেন্ট যখন ক্ষমতায় থাকে, সে কিন্তু মাস পিপলের এবং অন্যান্য রাজনৈতিক দলের কিন্তু সমর্থন পায়। ফলে যখন সেই সরকার আন্তর্জাতিক মহলে বার্গেন করতে যায়, সে কিন্তু কখন কিন্তু একটা দুর্বল অবস্থানে থাকে। আপনি ভারতকে দেখুন, শেখ হাসিনার প্রশ্নে ভারতের বিজেপি থেকে কমিউনিস্ট পার্টি সবাই কিন্তু এক সুরে কথা বলে, কিন্তু বাংলাদেশে আপনি দেখাতে পারবেন একটি আন্তর্জাতিক বা জাতীয় কোনো বিষয়ে আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, জামাত একটি লাইনে কথা বলেছে, কখনোই সেটা হয়নি। এটি হচ্ছে আমাদের দুর্বল দিক। কেন সেই দুর্বল দিক? কারণ আমাদের বাংলাদেশে আমরা সেই গণতন্ত্র আমরা আজও প্রতিষ্ঠা করতে পারি, যেটা 1971 সালের পরে কিন্তু সেটা হয়ে যাওয়া উচিত ছিল। সুতরাং ভারতের সাথে আমাদের ডিল করবার ক্ষেত্রে আগে দুটো জিনিস দরকার। একটি হচ্ছে শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠান দাঁড় করানো। সেটি আপনি যতক্ষণ না করতে পারবেন, অভ্যন্তরীণ রাজনীতিতে অনেক কিছুই বলতে পারবেন, কিন্তু ভারতের সাথে যখন ডিল করতে যাবেন, আপনি একটা দুর্বল জায়গা থেকে আমাদের সরকার কিন্তু সেখানে যাবে। আমাদের এই জন্য গণতন্ত্রকে আপনার দ্রুত গণতন্ত্র দ্রুত প্রতিষ্ঠা করা খুব জরুরি। আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে ডিপ্লোম্যাটিক যে তাদের যে ট্রেনিং এবং স্কিল গুলো, এই সমস্ত ভারতের বা মার্কিন যুক্তরাষ্ট্রে বা রাশিয়ার যে এই সমস্ত ঝানু ডিপ্লোমেটদের সাথে ডিল করা, টকশোতে কথা বলা, আর ডিপ্লোমেটদের সাথে সেই ডিপ্লোমেটিক ভাষায় কথা বলে টোটালি ডিফারেন্ট। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ সাংঘাতিক দুর্বলতা সবসময় দেখিয়ে এসছে। সেই জায়গাগুলি যদি আমরা ডেভেলপ যতক্ষণ না করতে পারবো, ভারতের মতো রাষ্ট্রের সাথে ডিলিং এর ক্ষেত্রে আমাদের যে স্বার্থের বিষয়গুলো, সেগুলির পক্ষে কিন্তু বাংলাদেশ সরকার, সেটা যেই থাকুক, আপনি কিন্তু সেভাবে দাঁড়াতে পারবেন না। তো এই বিষয়গুলি খুব জরুরি ভিত্তিতে অ্যাড্রেস করা দরকার। তখনই আমরা বাংলাদেশের সরকার তার জনগণের স্বার্থ নিয়ে একেবারে চোখে কথা বলে, শুধু ভারত বলুন বা মার্কিন যুক্তরাষ্ট্র বলুন বা গণচীনের সাথে বলুন, সেই ডিল এবং বার্গেন করতে পারবে। এবং সেগুলি করতে পারলে দেখেই তো গণস্বার্থ বিরোধী চুক্তিগুলো এই ভারত সরকার বিভিন্ন সময় বাংলাদেশ সরকারের উপর চাপিয়ে দিতে পেরেছে। ধন্যবাদ। পারভেজ কাক্কন, আপনার কাছে কি মনে হয় যে ভারতের সাথে আমাদের কি ধরনের রিলেশন থাকা উচিত? এবং আমাদের যে উনি যেটা বললেন যে আমাদের একটা গণতন্ত্র ভঙ্গুর গণতন্ত্র ছিল এবং রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত ছিল না, যে কারণে আমরা ডিল করতে পারিনি, এবং উনি বলছেন যে কূটনীতিক ব্যর্থতা আমাদের যথেষ্ট ছিল। আপনার কাছে কি ধরনের, আপনারা যদি নেক্সটে ক্ষমতায় আসেন না, ভারতের সাথে কি ধরনের সম্পর্ক আপনাদের করবেন? আমরা যদি নেক্সটে ক্ষমতায় ইনশাআল্লাহ আসলে ভারতের সাথে সম্পর্ক হবে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে। প্রাথমিক যে ইয়েটা থাকবে, প্রায়োরিটিটা থাকবে, নিজেদের জাতিগত আত্মমর্যাদা বোধ নিয়ে করতে হবে। বিগত 15-16 বছর বা দেড় যুগ আমরা যেটা দেখেছি যে নিজেদের আত্মসম্মান বোধ বা জাতীয় স্বার্থকে সেভাবে ঊর্ধ্বে তুলে ধরা হতো না। আগামী দিনে ভারতের সাথে সম্পর্ক থাকবে সেরকমই, নিজেদের জাতীয় রাষ্ট্র এবং জাতির আত্মমর্যাদার সমুন্নত রেখে ভারতের সাথে চোখে চোখ রেখে বন্ধুত্বমূলক সম্পর্ক তখনই হবে যখন আমাদের জাতীয় স্বার্থকে তারা সম্মান করবে, তখনই আমাদের সাথে তাদের সম্পর্কটা সেভাবে মূল্যায়িত করতে হবে। এটাই হবে তাদের সাথে আমাদের সম্পর্কের ভিত্তি। ধন্যবাদ। জাহেদ ভাই, যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা 2011 সালের সীমান্ত চুক্তির অসমর কথা উল্লেখ করলেন, এটা, এবং উনি বলছেন যে বিএসপির যে সভায় সে যে 20 ফেব্রুয়ারিতে হবে, সেখানে বিষয়টা তুলে ধরা হবে।
তো এই যে হঠাৎ করে এই বিষয়টা উনি কেন আসলে, মানে আমরা কি ধরনের অসমতার চুক্তি করেছিলাম তখন, আপনার কি কিছু জানা আছে? হ্যাঁ, আমি আসছি, তার আগে আমি ডক্টর সাইদ ইফতেখারের সাথে একটা জিনিস একটু যোগ করতে চাই। উনি খুব রাইটলি বলেছেন যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও আমরা আসলে ন্যাশনাল কনসেনসাস আমাদের কখনো ছিল না, ফলে আমরা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমাদের ওই শক্তির অভাব ছিল। এটা যখন আমাদের ইভেন ভালো নির্বাচন হয়েছে তখনও, রাইট। কিন্তু গত 15 বছর এবং বিশেষ করে শেষ 10 বছর আমরা আরেকটা অভাবনীয় অবস্থা দেখেছি, যখন একটা সরকার তার ন্যূনতম স্টেটের কথা ন্যূনতম ভাবে নাই, শুধুমাত্র সে নিজের ক্ষমতা কিভাবে টিকিয়ে রাখা যায় তার জন্য ভারতের সাথে নেগোশিয়েট করেছে। শুধু ভারত নাই, উইথ অল আদার কান্ট্রিজ সে নেগোশিয়েট করেছে কিভাবে জাস্ট ক্ষমতাটাকে টিকিয়ে রাখা যায়, তার বিনিময়ে রাষ্ট্রের সব স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। যথেষ্ট সময় নেই, না হয় আমি দেখাতে পারতাম 2008 সালের যে আওয়ামী লীগ সরকার ছিল। আচ্ছা, আমি একটু ফার্স্ট বলি। আমাদের মনে আছে মনমোহন সিং বাংলাদেশে এসেছিল, সাথে আমাদের তখন দুটো চুক্তি হওয়ার কথা ছিল, যে আমরা তিস্তা চুক্তি ভারত আমাদের সাথে করবে, আমরা এই তিস্তা পানি বন্টন চুক্তি যেভাবে হচ্ছিল এটা বাজে চুক্তি ছিল, ওইদিকে যাচ্ছি না এখন, কিন্তু ওই চুক্তিটা করবে বাংলাদেশ, ট্রানজিট চুক্তি দেবে। এ দুটো ইন্টারচেঞ্জেবল না, পানি আমাদের রাইট, কিন্তু ট্রানজিট দেয়াটা আমাদের ইচ্ছের ব্যাপার। কিন্তু যখন শেষ পর্যন্ত মমতা ব্যানার্জির কারণে তিস্তা চুক্তি হয় নাই, শেখ হাসিনা সরকার ট্রানজিট চুক্তি থেকে বেরিয়ে এসেছিল যে আমরা ট্রানজিট চুক্তিও সাইন করবো না। 8 সালের আওয়ামী লীগ সরকারের কথা বলছি। সে আওয়ামী লীগ 14 সালের পর কোন রকম কোনো শর্ত ছাড়া ট্রানজিট দিল। নট অনলি দ্যাট, সরকারের গঠিত একটা কমিটি ট্রানজিটের যে মাসুল ঠিক করলো তার 20% খরচে সেটা দিয়ে দিল। খেয়াল করুন, একটা মানুষের নির্বাচনের ভোটে নির্বাচিত সরকার আর এই ভারতের অনির্বাচিত সরকারের মধ্যে পার্থক্য ক্লিয়ারলি। 18 সালের নির্বাচনের আগে আদানির সাথে যে চুক্তি হয়েছে, প্রচুর বিশেষজ্ঞ দেখে অবাক হয়েছে যে কিভাবে একটা দেশ এরকম একটা চুক্তি করতে পারে। নট অনলি দ্যাট, রাহুল গান্ধী এই প্রশ্ন তাদের দেশে করেছেন যে বাংলাদেশ সরকারকে আমরা কথ্য ভাষায় বলি না ঠ্যাক দেয়া, ঠ্যাক দিয়ে কি আপনি এই চুক্তি করেছেন? রাহুল গান্ধী এই প্রশ্ন করেছেন। সো এইগুলো আপনি করেন, কারণ আপনার আর তখন আর কিছুই টিকে থাকে না। ঠিক আছে, না নিজের মুখেই তো সার্টিফাই করছে যে ভারতকে যা দিয়েছে সারা জীবন মনে থাকবে। আর ওই যে আপনার তো আর আসলে কোনো গ্রাউন্ড নাই, আপনি যদি মানুষ গ্রাউন্ড না, আপনি তখন ভারতের উপর নির্ভর করবেন, দেশের আমলার উপরে, পুলিশের উপরে নির্ভর করবেন, ব্যবসায়ীর উপরে। এটা একদম খুব টিপিক্যাল, এটার মধ্যে কোনো অভাবনীয় ব্যাপার নেই। যুগে যুগে বিভিন্ন দেশে এই ঘটনাটাই হয়েছে। আপনি ভ্যাসাল স্টেট, আপনি কলোনিতে পরিণত হবেন, এটাই নিয়ম। সীমান্ত নিয়ে আমি ধারণা করি, আমি খুব ডিটেল পড়ে, কিন্তু একটা আলাপ দীর্ঘদিন থেকে হচ্ছে আমাদের এই যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত বা আমাদের দহগ্রামে যে সংকটটা হচ্ছিল, সেটা মূলত হচ্ছিল এই জায়গায় যে শূন্য রেখা থেকে 150 গজ দুই পাশে কেউ কোনো স্থাপনা নির্মাণ করতে পারে না। কিন্তু আওয়ামী লীগ তার সময়ে বেশ কিছু জায়গায় জিরো যে পয়েন্ট আছে সেই জায়গায় কাঁটাতারের বেড়া তাদেরকে নির্মাণ করার পারমিশন দিয়েছিল, এবং ওই সংকটটার কারণে 150 গজের মধ্যেই আপনি 0 এবং 150 এর মধ্যেই দিয়েছেন, এবং তারা সেই কাজটা করছে। সেটা নিয়েই কিন্তু আমাদের সাম্প্রতিক সময়ে সংকট হয়েছে। আমি ধারণা করি যে এই পয়েন্টটাই তারা তুলতে যাবেন, এবং আমরা খেয়াল করছি এই সরকার রাইটলি মানে অনেক অভাবনীয় কিছু করছে না। মানে শেখ হাসিনার পরে এই সরকার যা করছে মনে হয় যে আমরা মানে বিরাট বেয়াদবি করছি ভারতের সাথে। না, আমরা আসলে একটা স্বাধীন দেশ, যা যা করা দরকার। তুমি আমার সীমান্তে মানুষ হত্যা করছো, আমি প্রতিবাদ করছি। তুমি আমাকে নিয়ে বাজে ভুল স্টেটমেন্ট দিচ্ছ, তুমি চিন্ময়কে নিয়ে, পূজা নিয়ে তুমি বাজে স্টেটমেন্ট দিচ্ছ, আমি প্রতিবাদ করছি। আমার এখানে এটা দরকার, আমি এটা চাইছি। সো তারা এই কাজটা করছে। সাইদ ইফতেখার, 1 মিনিটে যদি আপনি কিছু বলেন, আমাদের হাতে সময় নেই। একটা জিনিস তো মানে মাথায় রাখতেই হবে আমাদের, যে বাংলাদেশ হচ্ছে যে গাজাতে যেমন আমরা দেখেছি যে একদম অবরোধ করে রেখেছে ইসরায়েল, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর একটি রাষ্ট্র প্রায় 4 দিক থেকে কাঁটাতারে বেড়া দিয়ে ঘেরা। এর বিরুদ্ধে বাংলাদেশকে একটা শক্ত অবস্থান নিতে হবে। আরেকটি যেটি সব সরকারই ব্যর্থ হয়েছে, যে সীমান্তে যে হত্যা, এটি টোটালি আনঅ্যাকসেপ্টেবল। কোনো গ্রাউন্ডে কোনো অবস্থাতেই সীমান্তে কিন্তু হত্যা করা যায় না। এর বিষয়ে বর্তমান সরকার তো বটে, পরবর্তী যারা নির্বাচিত হয়ে আসবেন তাদেরকে অত্যন্ত ভোকাল হতে হবে। এইটি নিয়ে কিন্তু বাংলাদেশের আগামী দিনে পররাষ্ট্রনীতি, ভারতের ক্ষেত্রে বাংলাদেশ ভারতের পররাষ্ট্রনীতি, এই ভিত্তিতে কিন্তু আমাদেরকে বাংলাদেশে এগোতে হবে। যদি সেটা শক্তভাবে তুলে ধরতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের যে স্বার্থ সেটি তারা রক্ষা করতে পারবে। না হলে কিন্তু যে পরিণতি আমরা দেখে এসেছি তারই ধারাবাহিকতা আমরা আগামী দিনে দেখবো, যদি বাংলাদেশ এই গ্রাউন্ড গুলোতে সোচ্চার হতে না পারে, যে বাংলাদেশ সরকার এখন যারা আছেন বা আগামীতেও যারা আসবে। এটি হচ্ছে আমার ধন্যবাদ। পারভেজ রেজা কাকুন, ডক্টর জাহিদুর রহমান, আপনাদের 3 জনকে ধন্যবাদ। সাইদ ইফতেখার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই, আমরা বিরতিতে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। দর্শক, আজ এখানে শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।